অনেক হয়েছে আর নয়। এবারে দীপ চ্যাটার্জি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করবে এবং ভারতীয় জনতা পার্টির যাতে সদস্যতা পদ পাওয়া যায় সেটার জন্য তাদের কাছে কাকুতি মিনতি করবে, আবেদন করবে। আর পারছি না, অনেক হয়েছে। হ্যাঁ, নমস্কার, আমি দীপ চ্যাটার্জি, আপনারা দেখছেন বেঙ্গল পালস উইথ দীপ এবং আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই চ্যানেল থেকে আগামী দিনে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করতে চাই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই। ভাবছেন কেন বলছি? হঠাৎ করে কি হলো যে এতদিন পর্যন্ত সমস্ত খবরে নিরপেক্ষতার সঙ্গে দেখিয়ে আসছিল, সে হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ নেবে, এটাই বা কেন বলছে? এটাই তো ভাবছেন। তার উদাহরণ আমি আজকে দেখাবো যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সম্ভবত দু ধরনের আইন চলছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি আমি আগামী দিনে যুক্ত হতে পারি অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে, আর যদি ভারতীয় জনতা পার্টির এগেইনস্টে থাকি তাহলে কি ধরনের আইন প্রয়োগ হতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। শুরু করব প্রথমেই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলেছিলেন কিছুদিন আগে যারা এই দেশে দাঁড়িয়ে আজাদি আজাদি স্লোগান তুলবে তাদের বিরুদ্ধে। প্রথমেই আমি শ্রমিক বাবুর সেই বক্তব্য শোনাবো, দেখুন। ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে। পুলিশকে বলবো এই ধরনের কথা যারা বলবে তারা যেন সরাসরি বাড়ি না ফিরে যেতে পারে, একবার যেন অন্তত একবার যেন কলকাতায় করলে পিজি, এনআরএস কিংবা মেডিকেলের। আমার ব্যক্তিগতভাবে শ্রমিক বাবুকে অত্যন্ত ভালো লাগে, বিশেষ করে ওনার ভাষণ। এই ভাষণ শুনতে শুনতে আমি যেন এক স্বপ্নের কল্পনার জগতে হারিয়ে যাই, কবিতার জগতে হারিয়ে যাই। আমি ব্যক্তিগতভাবে শ্রমিক ভট্টাচার্যের অত্যন্ত বড় ফ্যান। আর এই শ্রমিক ভট্টাচার্য বাবু কি রকম বক্তব্যটা দিলেন বলুন তো, কি ধরনের হুঁশিয়ারিটা দিলেন বলুন তো। এই ভারতবর্ষে দাঁড়িয়ে যদি কেউ আজাদি স্লোগান তোলে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেবেন সেটাও কিন্তু শ্রমিক বাবু বুঝিয়ে দিয়েছেন। এবং আমি সত্যিই শ্রমিক বাবুর সঙ্গে একমত। ভারতবর্ষে দাঁড়িয়ে আপনার কিসের আজাদি রে ভাই? 1947 সালে এই ভারতবর্ষ আজাদি পেয়েছিল। আবার যারা নতুন ভাবে আজাদি পেয়েছে তারা তো কঙ্গনা রানাওয়াতের কথা অনুযায়ী 2014 সালেও আরো একবার আজাদি পেয়েছে। তারপরেও এখনো কারা রয়েছে যারা ভারতবর্ষে দাঁড়িয়ে এই ধরনের দেশ বিরোধী স্লোগান দিয়ে থাকে? তাহলে যারা এই দেশ বিরোধী স্লোগান দেবে নিশ্চিত আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, কোনো রকম প্রতিবাদের ভাষা নেই। সাথে সাথে শ্রমিক বাবু যে রাস্তাটা বলেছেন সেই রাস্তাটাও যেন অবলম্বন করা হয়, এটাও আমরা দাবি রাখছি। আর এমনিতেই শ্রমিক বাবু খুব নরম মনের মানুষ। এই তো কিছুদিন আগেই আমরা দেখলাম শ্রমিক বাবু, যিনি ভারতীয় জনতা পার্টির প্রচার করতে এসে বারবার বলেছিলেন কোন তৃণমূল কংগ্রেসের জন্য ভারতবর্ষে দরজা খুলবে না কিংবা ভারতীয় জনতা পার্টিতে দরজা খোলা হবে না, সেই শ্রমিক বাবুই কি সুন্দর তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে নিজের হাতে পতাকা ধরিয়ে দিলেন। আবার গতকাল আমরা দেখলাম সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদ জুন মালিয়ার সঙ্গে খোশ মেজাজে তিনি গল্প করছিলেন। দেখুন, তাই তো বলি যে শ্রমিক বাবুর মন অত্যন্ত পরিষ্কার এবং যেটা তিনি মনে রাখেন সেটাই বলেন। এই জন্যই আমি শ্রমিক বাবুকে অত্যন্ত ভালোবাসি এবং পছন্দ করি। কিন্তু এই যে আমি বললাম ভারতীয় জনতা পার্টিতে আমি যুক্ত হতে চাই, কেন? তার কারণ এই যে আজাদি স্লোগানটা বাই চান্স যদি ভুলবশত আমাদের চ্যানেলে এমন কোনো ব্যক্তির দেখিয়ে ফেলি যিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত নয়, তাহলে আমার শাস্তিও হতে পারে। কিন্তু যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি যুক্ত থাকি তাহলে আজাদি স্লোগানটা আমি আমার চ্যানেলে দেখাতেও পারবো আগামী দিনে। আবার আজাদি স্লোগানটা সম্ভবত আমিও কোনোদিন উত্তেজিত হয়ে ব্যবহারও করতে পারবো। বিশ্বাস হচ্ছে না? দেখুন, বিজেপির যে তিরঙ্গা যাত্রার মিছিল হয়েছিল গতকাল কলকাতাতে, সেই তিরঙ্গা যাত্রার মিছিল থেকে কি রকম আজাদি স্লোগান উঠলো। आतंकवाद से बुरहान को भी है, बुरहान को भी है, कसाब को भी है, कश्मीर को भी है, अरे तुम भी ला लो, अरे तुम भी ला लो, कसाब को भी है, कसाब को भी है, कश्मीर को भी है, कश्मीर को भी है, कश्मीर को भी है, अरे तुम भी ले लो, तुम भी ले लो, तुम भी ले लो। দেখলেন কেন বলছি আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আগামী দিনে নিশ্চিতভাবে আমাকে যোগাযোগ করতেই হবে এবং তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছে আবেদন করতে হবে। ঠিক এই কারণেই বলছি, এই যে আজাদি আজাদি স্লোগানটা নিয়ে এত রাজনৈতিক বিতর্ক, সেখানে ভারতীয় জনতা পার্টির যিনি পশ্চিমবঙ্গের প্রধান রয়েছেন শ্রমিক ভট্টাচার্য আজাদি স্লোগান নিয়ে যারা মাতামাতি করবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলছেন, সেখানে তারই দলের কর্মকর্তারা যখন পশ্চিমবঙ্গে একটি মিছিল করছে ভারতের তিরঙ্গা নিয়ে, সেখানেও এই আজাদি স্লোগানটাই ব্যবহার করা হচ্ছে। এই আজাদি স্লোগানের যে ছন্দ সেটা
কিছুটা পাল্টালেও সেই ছন্দের মধ্যে আজাদি আজাদি এই বিতর্কিত শব্দটা সেটা কিন্তু জলজল করছে। কিন্তু এরা সকলেই ভারতীয় জনতা পার্টির শরণাপন্ন। তাই পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী এই মুহূর্তে আমার মনে হয় না যে এই ভারতীয় জনতা পার্টির শরণাপন্নে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হবে না। কিন্তু উল্টো দিকে যদি অন্য কেউ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শরণাপন্ন না হয়ে থাকে তাহলে আজাদি স্লোগান তুললে সতর্ক হয়ে যান। শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি কথা বললেন সেটা তো আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন। তবে শুধু এখানেই শেষ নয়, না 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 না, এই একটা কারণই নয় যার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করতে চাই। আরো কারণ রয়েছে, আমি আরো দুটো তিনটে কারণ আপনাদেরকে দেখাবো যেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি আমি যুক্ত থাকি আগামী দিনে আমার যদি কারুর প্রতি ব্যক্তিগত আক্রোশ থাকে, কারুর প্রতি রাগ থাকে, আমি যদি তার বাড়িতেও ভাঙচুর করি আমার মনে হয় না পুলিশ আমার বাড়ির দিকে মুখ করেও তাকাবে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন ঘটলো, সেই ছাত্র আন্দোলনে কলকাতায় বেশ কিছু সাংবাদিকদের সঙ্গে হেনস্থা করা হয়েছিল। আমি অবশ্যই সেটাকে কখনোই পছন্দ করি না। কোন রকম সাংবাদিক তারা ফিল্ডে পৌঁছাচ্ছে তাদের কর্পোরেট হাউসের মালিকরা যেটা বলে দিচ্ছে সেই খবরটি সংগ্রহ করতে, আর সেই খবর সংগ্রহ করে তারা কর্পোরেট হাউসে পাঠায়, আর সেই মালিক পক্ষ কি ধরনের খবর সম্প্রচার করে তারা গ্রাউন্ডে থেকে জানবেই বা কি করে, আর এবং তাদের পেটের দায়ে তাদের চাকরি বাঁচাতে এই কাজগুলো করতে হয়। তারা রাস্তার মধ্যে যে আগ্রাসনের শিকার হয়েছে এটাকে আমি একেবারেই সমর্থন করি না। আর এই সমর্থনটা যে পশ্চিমবঙ্গ সরকারও করে না বর্তমানে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। কারণ যখন আমরা দেখলাম পশ্চিমবঙ্গে বেশ কিছু সাংবাদিক আক্রমণের শিকার হলো, অনেকজনাই কিন্তু গ্রেপ্তার হয়েছিল। আমি আপনাদেরকে দেখাবো সেই চিত্র যেখানে পশ্চিমবঙ্গে কুসুম রঞ্জন ঘোষের চ্যানেলের এক সাংবাদিককে কিভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল, দেখুন। দেখলেন আপনারা, দেখুন ভারতবর্ষে যে ছাত্র আন্দোলনের এখন একটা সূচনা হয়েছিল সেই ছাত্র আন্দোলনকে বদনাম করার জন্য আমরা বহু ক্ষেত্রে দেখেছি অনেক মিডিয়া অনেক নেগেটিভ ন্যারেটিভও ছড়িয়েছে। কোনো মিডিয়া তো বলে দিয়েছে যে ছাত্র আন্দোলনকে দেশভাগের জন্য তৈরি করা হয়েছে, এবং এই চ্যানেলটিরও রেকর্ডেড ভিডিও আমাদের কাছে রয়েছে, দেখুন। একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যেকে দেখেছি পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, রাস্তায় লাশ বিছানো ছিল একটা দেশ, সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। দেখলেন, তাই এই ধরনের যে সাংবাদিকতা, এই ধরনের যে চ্যানেল, তারা যখন একটা ছাত্র সমাজের উপর দাগ লাগিয়ে দিতে চাইছে, ভারত সরকার কি সেটাকে মান্যতা দিয়েছে? না, ভারত সরকার কিন্তু একেবারেই এগুলোকে মান্যতা দেয়নি। ভারত সরকার পরিষ্কারভাবে ককরোচ জনতা পার্টির সমস্ত আন্দোলনের যে ধরনের দাবি রয়েছে অত্যন্ত ভদ্রভাবে সুষ্ঠুভাবে কিন্তু মেনে নিয়েছে, এবং এই ছাত্র আন্দোলনকে খতম করার জন্য ভারত সরকার যথেষ্ট পরিমাণে সদর্থক ভূমিকাও কিন্তু অবলম্বন করেছে। কিন্তু তারপরেও এই ভারতবর্ষের বেশ কিছু মিডিয়া, পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়া এই যে ভারতীয় জনতা পার্টি রয়েছে তাদের একটু বেশি দাবেদারি করতে গিয়ে এই ধরনের খবর তারা দেখালো, এবং ছাত্র সমাজ এটাকে বাড়িতে বসে বসে দেখার পরে এই ধরনের যারা সাংবাদিক রয়েছে তাদের প্রতি আক্রোশ তাদের মনে বাড়তে থাকলো, এবং রাস্তার মধ্যে এই ধরনের একটি ঘটনা ঘটে গেল যেটা আমি আপনাদেরকে দেখালাম। কিন্তু এই ঘটনা ঘটার পরে পশ্চিমবঙ্গের প্রশাসন তারা কিন্তু এক মুহূর্তেও চুপ করে বসে থাকেনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গুন্ডা দমন অ্যাক্ট প্রয়োগ করে বেশ কিছু মানুষকে কিন্তু গ্রেপ্তারও করে নিয়েছে, আপনারা সকলেই জানেন। আর এইখানেই আমি বলছি যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি আমি আগামী দিনে যুক্ত হই, কেন আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করতে চাইছি সেইটাই এর পরের ভিডিওতে বুঝতে পারবেন। কারণ যখন ওই সাংবাদিকদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল তার জন্য একাধিক মানুষকে গুন্ডা দমন অ্যাক্টে পশ্চিমবঙ্গ সরকার গ্রেপ্তার করে, ঠিক উল্টো দিকেই ভারতীয় জনতা পার্টির শরণাপন্ন হয়ে থাকলে আপনি যদি কোনো মহিলার রাস্তার মধ্যে চুল ধরেও মারতে থাকেন তাহলেও কিন্তু পুলিশ প্রশাসন আপনার দিকে মনে হয় না কখনো পৌঁছাবে। দেখুন। এবার হুগলির দিকে নজর রাখতে হচ্ছে। হুগলির বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বেশ কিছু পঞ্চায়েত সদস্যকে এদিন বিকেলবেলায় পঞ্চায়েত কার্যালয় থেকে বের করে মারধরের অভিযোগ উঠল। এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি। মাথায় একের পর এক কিছু ফাটানো হচ্ছে এবং পরবর্তীতে একেবারে চ্যাংদোলা করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। জানা যায় এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বেশ কিছু সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই ঘটনাস্থলে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করেন।
দেখলেন আমাদের পশ্চিমবঙ্গে নারী, নারী মানে দেবী দুর্গার রূপ, দেবী বলে ডেকে থাকি আমরা পশ্চিমবঙ্গে নারীদের। আর সেই পশ্চিমবঙ্গে নারীদেরকে এইভাবে রাস্তায় টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে একেবারে মধ্যযুগীয় বর্বরতার মতো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাকার ঘটনা? হুগলির ঘটনা। হুগলি পঞ্চায়েতের যিনি প্রধান এবং উপপ্রধান তার সঙ্গে এই ধরনেরই ব্যবহার চলছে। অভিযোগ যারা বিজেপির কর্মকর্তা রয়েছে তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, যদিও পরবর্তীকালে সেখানকার বিজেপি নেতৃত্বরা এই ঘটনাকে একেবারেই সমর্থন করেনি এবং বলেছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে নিন্দা জানিয়েছে এবং এই ঘটনা বিজেপি প্রশ্রয় দেয় না সেটাও তারা ঘোষণা করেছে। কিন্তু তার আগে এই ঘটনাগুলো অলরেডি বিজেপির যারা সমর্থক কার্যকর্তা তারা কিন্তু ঘটিয়ে ফেলেছে, আপনারা দেখতে পারলেন। কিন্তু এই ঘটনাটার পরেও ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে গুন্ডা দমন অ্যাক্ট রয়েছে সেই গুন্ডা দমন অ্যাক্টে যখন সাংবাদিকদের প্রতি কোনো রকম ঘটনা ঘটে তখন গ্রেপ্তার হলেও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একেবারেই ছাড় পেয়ে যাচ্ছে। আর তাদের এগেনস্টে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম খবর আমাদের কাছে আসেনি। আরো একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাই। কেন বলছি আমি ভারতীয় জনতা পার্টিতে যদি আগামী দিনে যুক্তও হতে পারি, আমার ব্যক্তিগত আক্রোশ যদি কারোর প্রতি থাকে আমি কিন্তু তার বাড়িতে থানিটও ছুটতে পারি, মুখে গেরুয়া উত্তরীয় চাপিয়ে আমি তার বাড়ির জানলায় ইট মেরে কাঁচও ভাঙতে পারি। দেখুন দেখলেন এই ঘটনা বারাসাতের এক তৃণমূল কর্মীর বাড়িতে এইভাবেই থান ইট ছোড়া হচ্ছে, জানলার কাঁচ ভাঙা হচ্ছে এবং ক্যামেরার সামনে প্রকাশ্যে আমি আপনাদেরকে দেখালাম যে ক্যামেরার একেবারে জলজ্যান্ত ফুটেজ রয়েছে। কিন্তু ওই যে সাংবাদিক পেটানোতে যাদেরকে যে গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করা হয়েছিল তারা বিজেপির বিরুদ্ধে থাকার জন্য তাদের এগেনস্টে কিন্তু এত বড় ব্যবস্থা। কিন্তু এরা তো বিজেপির সমর্থক, আর বিজেপির সমর্থনে থাকলে যে তাদের বিরুদ্ধে এই রাজ্যে এখন কোন রকম গুন্ডা দমন আইন প্রয়োগ হবে না সেটাও এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে কেন দীপ চ্যাটার্জি বলছে যে আগামী দিনে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চাই, এরকম আবেদন মাননীয় শ্রমিক ভট্টাচার্যের কাছে করতে চলেছি। আপনারা যাই বলেন, আমি যদি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যাই আমার সঙ্গে সম্ভবত এই পশ্চিমবঙ্গে একটা অন্য আইন চলবে, আর আমি যদি বিজেপির এগেনস্টে থাকি তাহলে আমার বিরুদ্ধে অন্যরকমও আইনও প্রয়োগ হতে পারে। তাই আমি এই ইচ্ছা প্রকাশ করছি। এখানেই শেষ নয়, আরো রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো যেখানে বিজেপির সঙ্গে যুক্ত থাকলে কোনো ধরনের পুলিশেরও তোয়াক্কা করা যায় না। যেখানে পুলিশ কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই গ্রেপ্তারির হাত থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার যদি বিজেপির সমর্থন থাকে আমি কাউকে উত্তম মধ্যমও দিতে পারি। দেখুন হেলমেটটা খুলে দাও, হেলমেটটা খুলে দাও, হেলমেটটা খুলে দাও, কি কেন বলছি যে আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দরখাস্ত করব যে আমি যুক্ত হতে চাই, কারণ আমি যা খুশি তাই করতে পারবো যে কোনো জায়গায়। এমনকি পুলিশ, যে পুলিশকে পশ্চিমবঙ্গে সব থেকে কঠোর বানানোর দাবি করেছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব, সেই পুলিশের কাছ থেকে শুধুমাত্র বিজেপি করার ক্ষমতায় টানতে টানতে নিয়ে যেতে পারছে বেশ কিছু মানুষ। হেলমেট খুলে দিতে পারছে পুলিশের সামনে, কিন্তু পুলিশ লাঠিচার্জ বা টিয়ার গ্যাস এই ভিড়কে সরানোর জন্য করতে পারছে না। তার কারণ ওই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মদত বিজেপির সঙ্গে রয়েছে। সম্ভবত এই কারণেই পশ্চিমবঙ্গে এখন দুটো আইন দেখতে পাচ্ছি, যেখানে বিজেপির বিরুদ্ধে থাকলে এক ধরনের আইন আপনার এগেইনস্টে কঠোরভাবে প্রয়োগ করা হতে পারে, আর বিজেপির সমর্থনে থাকলে আপনি পুলিশের সামনেও ডিম মারতে পারেন, হেলমেট খুলে দিতে পারেন, মারপিট করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কোনো রকম গুন্ডা দমন তো দূরের কথা, সামান্য এফআইআরও আপনার প্রতি হবে বলে আজকালকার দিনে মনে হচ্ছে না। আবার এই ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে আপনি যে ভিডিওগুলো দেখালেন তারা তো সকলেই তৃণমূলের চোর ছিল, তার জন্যই তো তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বা জনরোষ হয়েছে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের চোরই থাকে বা অন্যান্য কোনো দলের ডাকাতি থাকে তাহলে তার শাস্তিটা দেবে কে? তার শাস্তিটা কি একেবারে আমি নিজের হাতে দিতে পারি বা আমাদের সমাজের কোনো মানুষ দিতে পারে, নাকি সেই শাস্তিটা দেবে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থা? এটাই তো আজকে সব থেকে বড় প্রশ্ন। তাই সেই শাস্তি দেওয়ার অধিকার তো নিশ্চয়ই আজকে পশ্চিমবঙ্গের কোনো মানুষ বা
কোনো দলের কর্মকর্তারা নেই, কিন্তু যদি আপনি একটি পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় থাকতে পারেন, তারা আবার যদি রুলিং পার্টি হয়ে থাকে, তাহলে যে কোনো কাজই কি আজকের দিনে করা যাবে, এমনটাই উঠছে প্রশ্ন। আর এই প্রশ্নটাই যখন বারবার উঠছে, তাই তো আমি বললাম যে বেঙ্গল পালস উইথ দীপ এই চ্যানেলটি আগামী দিনে বিজেপির কাছে আবেদন করবে যে তাদের সঙ্গে যুক্ত হয়ে গেলে যে কোনো ধরনের আইনকেই হয়তো বুড়ো আঙুল দেখাতে পারবে। দাঁড়ান, যাবেন না, এখনো শেষ হয়নি। এই তো দুটো তিনটে কারণ দেখালাম, আপনারা ভাবছেন যে এই দুটো তিনটে কারণের জন্য দীপ বলছে বিজেপিতে যাওয়ার আবেদন করবে। না, আরো রয়েছে, আরো অনেক বড় বড় ভালো ভালো কারণ রয়েছে, যেগুলো থেকে আমি আগামী দিনে নিস্তার পেতে পারি। কি বলুন তো, আজকে ভারতবর্ষে যদি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর সান্নিধ্যে থাকতে পারি, তাহলে আগামী দিনে যদি আমার হাত থেকে কোনো হিন্দু ধর্মের ক্ষতি হয়ে যায়, ভুল হয়ে যায়, অপমান হয়ে যায়, তাহলেও কিন্তু এই প্রতিবাদী টুম্পা ছোট্ট বোন সে কিন্তু আমার বিরুদ্ধে কোনোদিন কোনো ভিডিও বানাতে পারবে না, কারণ আমি ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় থাকবো। তাই জন্যই বলছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব কিনা ভাবছি। কেন বলছি সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রতিবাদী টুম্পা আমার ছোট্ট বোন খুব সুন্দর ভিডিও বানায়, ভারতীয় জনতা পার্টির প্রচারের সঙ্গে অনেক সময় যুক্তও থাকে এবং হিন্দুত্ব ধর্ম, সনাতনী ধর্মের কথা বলে। বাহ, খুব ভালো বিষয়। এই অল্প বয়সে একটি ছোট্ট বোন এই ধরনের সনাতনী ধর্মের প্রচার করার চেষ্টা করছে, এটা তো হিন্দুদের গর্বের বিষয় হওয়া উচিত। কিন্তু হিন্দুদের গর্বের বিষয় হলেও সনাতনী টুম্পা বা প্রতিবাদী টুম্পা অনেক সময় যারা বিজেপির কর্মকর্তা ভারতবর্ষে হিন্দু ধর্মকে অপমান করে দেয়, তখন সে আর ভিডিও বানাতে পারে না। তাই ভাবছি আমিও ওই সুযোগটা নেব কিনা। আগে দেখাই যে আমার ছোট্ট বোন প্রতিবাদী টুম্পা গতকাল কি সুন্দর একটি ভিডিও বানিয়েছে, যেখানে একটি হোটেলের মালিকের নাম মুসলিম এবং সেই হোটেলটিতে কেন গণেশ ঠাকুরের ছবি ঝুলছে এমনটাও তিনি প্রশ্ন তুলেছিলেন। দেখুন, আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় জেহাদিরা দেখবেন। এই যে দেখুন এখানে কি নাম লেখা আছে, সাদ্দাকুল কি হক মিস্টার। আর ওই যে দেখুন দোকানটা, ওই দেখুন গণেশ ঠাকুরের ছবি দেওয়া। ঠিক আছে, এই দেখে আমরা দোকানে ঢুকছিলাম। বিশ্বাস করবেন না, আমার দাদা আমাকে বলছিল আমার কেমন যেন একটু সন্দেহ মনে হচ্ছে এটা কোনো মুসলিম হোটেল হইতে পারে। আমি বললাম কেন মুসলিম হোটেল হবে, এখানে ভগবানের ছবি দেওয়া, ঢুকতেই গণেশায় নামক লেখা হিন্দিতে, তাও আবার বড় করে একটা গণেশ ঠাকুরের ছবি দেওয়া। অথচ যখন টাকাটা পেমেন্ট করা হলো অনলাইনে, তখন নাম দেখা গেল সে আসলে মুসলিম। আমি কেন এদেরকে জেহাদি বলবো না? এই জেহাদি বললে পরে আপনারা রাগ করেন তো। এই যে কারণগুলো দেখুন, ইমিডিয়েট এই সমস্ত দোকান যারা ওই মুসলিম হওয়ার পরেও যে হিন্দু নাম দিয়ে দোকান চালাচ্ছিল, ইমিডিয়েট বন্ধ করা দরকার। কোনো একটা ফ্যামিলি সম্ভবত আজকে শ্রাবণ মাসের সোমবার জল ঢেলে নিয়ে এসে ওখানে খাচ্ছিল, এমনকি যে গঙ্গা জল যা কিছু ছিল টেবিলের ওপরে রাখা ছিল, সেটাও আমি দেখেছি। তারপরও ওরা তো নিশ্চয়ই জানে না যে অ্যাকচুয়ালি কি ব্যাপার রয়েছে, ওরা তো ওদের মতন খাচ্ছে। কিন্তু এটা যে জেহাদিরা হিন্দুর নাম করে ভগবানের ছবি লাগিয়ে দোকান খুলে ব্যবসা করছে, এটাও একমাত্র অনলাইনে পেমেন্ট করলে পরে টাকাটা বোঝা যাবে। দেখলেন কত সুন্দর সচেতন করলো আমার ছোট্ট বোন প্রতিবাদী টুম্পা এবং সনাতনী টুম্পা। সুন্দরভাবে বুঝিয়ে দিল যে ওই হোটেলটিতে যেখানে খাবার খেতে ঢুকছিল আমার ছোট বোন, সেখানে সে পেমেন্ট করতে গিয়ে দেখে এই হোটেলের মালিকের নাম মুসলিম, আর সেই হোটেলের সামনে গণেশ ঠাকুরের চিত্র দেওয়া রয়েছে। যদিও আমরা জানি যে গণেশ ঠাকুর ব্যবসার ক্ষেত্রে যুক্ত থাকে এবং লোহার ব্যবসায় যারা যুক্ত থাকে তারা বিশ্বকর্মা দেবতাকে মেনে থাকে, তাই সম্ভবত ওই হোটেলটিতে গণেশ ঠাকুরের চিত্র থাকতেই পারে। আর এখানে কোথাও কোনো জায়গায় যে ধরনের আমাদের বই রয়েছে, হিন্দু শাস্ত্র মতে পুরাণ রয়েছে, গীতা রয়েছে, কোথাও লেখা নেই যে কোনো অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মের দেবদেবীর যে ছবি রয়েছে সেটা ব্যবহার করতে পারবে না বা পুজো করতে পারবে না বা হিন্দু ধর্মের নামও তারা রাখতে পারবে না। এই ধরনের কোথাও কিন্তু কোনো আমাদের শাস্ত্রে লেখা নেই। আমি জানি না আমার ছোট্ট বোন প্রতিবাদী টুম্পা কোন শাস্ত্র পড়ে জীবনে এত শিক্ষা লাভ করেছেন, কিন্তু আমি দেখাবো যে এটা আজকে যদি কোনো ভারতীয় জনতা পার্টির মেম্বার হতো, এটা যদি আজকে ভারতীয় জনতা পার্টি কিংবা আরএসএস এর মেম্বার হতো, তাই তো আমি বলছি যদি আগামী দিনে আমি হিন্দু ধর্মকে বাই চান্স ভুলবশত কখনো অপমানও করে থাকি, বিজেপিতে যদি আমি যুক্ত হয়ে থাকি, তাহলে প্রতিবাদী টুম্পার ক্ষমতা হবে না আমাকে নিয়ে একটা কথাও বলার, একটা ভিডিও বানানোর। কিভাবে বলছি আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিওতে, যেখানে ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের অর্থাৎ কানপুরের একজন সভাপতি, তিনি যখন তার অফিস ঘরে মিটিং করছেন, তখন তার সামনে দুটো ভগবত গীতা রাখা রয়েছে। বেশ থাকতেই পারেন হিন্দুদের নেতা তিনি নিজেকে বলেন, তাই তার সামনে ভগবত গীতা রয়েছেন। কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আমি আপনাদের স্ক্রিনে চলছে দেখুন ভালো মতো, এই যে বিজেপির সভাপতি রয়েছেন কানপুরের, সেই বিজেপির সভাপতি তার সামনে যে ভগবত গীতাগুলো রয়েছে তার উপরে খাবার প্লেট রয়েছে। হ্যাঁ, এঁঠো খাবার প্লেট, যে খাবার প্লেটটি ডাইনিং টেবিলে থাকে, যে খাবার প্লেটটি তার মুখে যাচ্ছে খাবারের অংশ, সেই এঁঠো লালা থুতু সেই টেবিলে আসছে যেখানে ভগবত গীতা রাখা রয়েছে। আর ভগবত গীতা কি? ভগবত গীতা হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থকে এক একটা হিন্দু সনাতনী স্বয়ং সংবিধানের থেকেও বড় মনে করে থাকে। আর সেই ভগবত গীতা ঈশ্বরের প্রদত্ত বাণী সেখানে টেবিলে বিজেপি নেতার রাখা রয়েছে, আর সেই ভগবত গীতার উপরে একটি এঁঠো প্লেট, যেই প্লেটটার উপরে সে খাবার খাচ্ছে। কল্পনা করতে পারেন, এই চিন্তা ভাবনা করতে পারেন যে এটা অন্য কোনো ব্যক্তি করে ফেলে
ফেলেছে যার কোনো রকম ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ নেই। আপনি ভেবে দেখুন, এই ঘটনাটা যদি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা করতেন কিংবা কোনো মুসলমান করতেন, তাহলে ভারতবর্ষে আজকে একটা দাঙ্গার পরিস্থিতি হয়ে যেত। কিন্তু এই ভিডিও আমার ছোট্ট বোন প্রতিবাদী টুম্পার কাছে পৌঁছানোর পরেও সে পড়ে রয়েছে একটা হোটেলে, কোথায় গণেশ ছবি রয়েছে সেটা নিয়ে। তার কারণ কি জানেন? ওই হোটেলটি ভারতীয় জনতা পার্টির বিপক্ষে, আর এই যে ব্যক্তি তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। তাই দীপ চ্যাটার্জি যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে যায়, সম্ভবত হিন্দু ধর্মকে অপমান করলেও প্রতিবাদী টুম্পাদের মতো যারা ভিডিও তৈরি করেন হিন্দুদের হয়ে, তাদের হাত থেকে বেঁচে যেতে পারে। আরে আরে দাঁড়ান, এত তারা কিসের? আজকে কি রয়েছে? এত তাড়াহুড়ো করছেন আপনারা? আরো রয়েছে তো। আমি তো অনেক কারণ দিচ্ছি যে কেন আমি ভারতীয় জনতা পার্টিতে যেতে চাই। আরো একটি কারণ দিই আপনাদেরকে। আমি যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে আগামী দিনে আমি যদি দেশের কোনো মনীষীকেও অপমান করি ভুলবশত, তাহলেও আমার ক্ষমা হয়ে যেতে পারে। আমাকে নিয়ে ভিডিও বানাবে না ভারতীয় জনতা পার্টির প্রচার করা সাহেব মন্ডল, আমার প্রিয় ভাই সাহেব মন্ডল। তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে অত্যন্ত সুন্দর সুন্দর প্রচারের ভিডিও করেন। তিনিও প্রতিবাদী টুম্পার মতো একেবারে সনাতনী রক্ষার কথা বলেন। সনাতনীদের জন্য তিনি জান প্রাণ ত্যাগ করে দেন। এমনকি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও যদি কোনো ধরনের অপমান হয়ে থাকেন, তিনি জেগে ওঠেন এবং প্রতিবাদী ভিডিও বানান। আমি প্রথমে আপনাদেরকে তার ভিডিওটি দেখাবো যে তিনি কি ধরনের প্রতিবাদী একটি সুন্দর ভিডিও বানিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অপমানে। দেখুন লাথি মারছে কিভাবে দেখুন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টারে। দেখুন এই জেহাদির বাচ্চাগুলো কিভাবে লাথি মারছে দেখুন। আমি বলেছিলাম না, এরা কখনো দেশভক্ত হতে পারে না, এরা চিরকালই দেশদ্রোহী। কারণ যারা দেশকে ভালোবাসে তারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টারে এইভাবে লাথি মারতে পারে না। হাজার অভিযোগ থাকতে পারে, আমাদেরও হাজার অভিযোগ ছিল বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে, কিন্তু আমরা কখনো এরকম ঘটনা ঘটিয়েছি? দেখুন, যে ভিডিওটি আমরা দেখলাম, আমাদের সাহেব ভাই যে ভিডিওটি দেখালো, সেটা অত্যন্ত নিন্দনীয়। এটাকে আমি সমর্থন করতে পারি না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক কিংবা যারা একেবারে রানিং রয়েছে বা প্রাক্তনও রয়েছে, তাদের বিরুদ্ধে কেউ এই ধরনের ঘটনা ঘটাবে। তারা একটা সম্মানীয় পোস্ট, আমাদের ভারতবর্ষের হোক, পশ্চিমবঙ্গের হোক, সব সম্মানীয় জায়গায় বসে রয়েছে। তাদের সঙ্গে এই ধরনের কাজকর্ম করা উচিত নয়। তাদের বিরোধিতা অবশ্যই করুন, রাস্তায় নেমে বিরোধিতা করুন, প্ল্যাকার্ড দেখান, কালো পতাকা, কি করবেন আপনারা বিরোধিতা করুন, কিন্তু শান্তিপূর্ণভাবে। এই ধরনের কোন রকম নোংরামি দৃশ্য অবশ্যই ফুটে ওঠা উচিত নয়। যারা এটা করেছে আমার মনে হয় তারা আবেগের বশে করে ফেলেছে। বাচ্চা বাচ্চা মেয়ে আমরা লক্ষ্য করতে পারছি, হয়তো পুলিশ প্রশাসন তাদেরকে ডেকে এনে প্রথমবারের জন্য বুঝিয়ে ছেড়েও দেবে এই ধরনের ঘটনা যাতে তারা আর ভবিষ্যতে না করে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে যে এই ঘটনায় আজকে আমাদের সাহেব মন্ডল ভাইয়ের চোখ খুলে গিয়েছে এবং একেবারে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এই যে মন্ত্রীরা রয়েছে তাদের বিরুদ্ধে যারা এটা করছেন গর্জে উঠছেন। কিন্তু একবার আপনারা ভাবুন, যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকা যায় তাহলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়। কেন আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব আগামী দিনে? কারণ আমি যদি ভুলবশত কোনো ধরনের রাজনৈতিক নেতা তো দূরে থাকুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর গলাতেও কোনো রকম ভুলভাল কাজ করে থাকি বা তার সম্বন্ধেও বিতর্কিত পোস্ট করে থাকি, তাহলেও আমি আজকের দিনে ছাড় পেয়ে যেতে পারি যদি ভারতীয় জনতা পার্টির আশীর্বাদটুকু আমার মাথায় থাকে। এই ঘটনাগুলি দেখার পরে এই সাহেব মন্ডল, আমার প্রিয় ভাই, সেও কিন্তু আমার এগেনস্টে ভিডিও করতে পারবে না। দেখুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মুর্দাবাদ মুর্দাবাদ। দেখলেন বিজেপির কি মহিমা রয়েছে। আজকে যদি আমি বিজেপি করি তাহলে আমি যে কোনো ব্যক্তির ফটো দিয়ে এইভাবে সিগারেটে আগুন ধরাতে পারি। এই যে ধর্মতলায় যে প্রোটেস্টটি হলো, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা পোস্টার ব্যবহার করেছিল তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সাহেব ভাই কি সুন্দর ভিডিও বানাচ্ছে। কিন্তু একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, ঠিক এই ধরনেরই বিতর্কিত ছবি ব্যবহার করা হয়েছিল। এতটা কঠোর সেই সময় পুলিশ প্রশাসনও হয়নি, কিন্তু সাহেব মন্ডল সেই সময় কিন্তু ভিডিও করেননি। কারণ বিজেপির সঙ্গে যুক্ত থাকলে আমাদের সাহেব ভাইও কিন্তু তাদেরকে ছাড় দিয়ে দেন। শুধু তাই নয়, আমি বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আমরা অপমান করতে পারবো যদি বিজেপির সান্নিধ্যে থাকা যায়। দেখুন আপনাদের স্ক্রিনে মনো রয় বলে একজনের প্রোফাইলের স্ক্রিনশট দিয়েছি, যার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি কি করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় জুতোর মালা পরিয়েছে এবং জার্মান এবং জাপানের দালাল একটা দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। জানেন এই ছেলেটিকে,
এই ছেলেটি হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের অন্যতম প্রিয় ভক্ত, অনন্ত মহারাজের অনুগামী। আর এই অনন্ত মহারাজও দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হওয়ার পরেও আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, বাঙালির গর্বকে নিয়ে দিনের পর দিন নোংরা কথাবার্তা বলে যাচ্ছে। তবুও না আমাদের সাহেব ভাই একটাও প্রতিবাদী ভিডিও তৈরি করেছেন, না আমাদের টুম্পা একটাও প্রতিবাদী ভিডিও তৈরি করেছেন, না আমাদের পশ্চিমবঙ্গ সরকার এদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নিয়েছে। তাহলে এই পশ্চিমবঙ্গে আজকে দুরকম আইন চলছে কিনা বলুন? আজকে যদি ভারতীয় জনতা পার্টির সান্নিধ্যে কোনোভাবে থাকা যায় তাহলে সমস্ত রকম ভাবে ছাড় পাওয়া যেতে পারে, আর যদি তার এগেনস্টে থাকা যায় তাহলে পান থেকে চুন খসলেও আমাদেরকে ভেবে চিন্তে ভিডিও তৈরি করতে হয়, যে আমাদেরকে আবার টেনে টেনে নিয়ে যাবে না তো। আর একটা দেখাবো, লাস্ট আমি জানি আপনাদের দেরি হচ্ছে, কিন্তু আর একটা আমি কারণ দেব, যে কারণটার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছি। তার কারণ হচ্ছে আমি যদি আগামী দিনে আন্দোলনও কোনো রকম করি, আমার মনে হয় যদি আমি ভারতীয় জনতা পার্টির সান্নিধ্যে থাকি তাহলে সেই আন্দোলনে আমি যা খুশি তাই করতে পারবো। আরে পুলিশের গাড়িতেও আগুন লাগাতে পারবো, তবুও পুলিশ বা পশ্চিমবঙ্গের প্রশাসন সম্ভবত আমার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবে না, রক্ষা কবচ পেতে পারি। আর যদি আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে না থাকি তাহলে এই ছেলেগুলোর মতো অবস্থা হবে। দেখুন বসে বসে মুখ লোকানো হচ্ছে, মুচকি হাসি হচ্ছে, পুলিশকে ধরে মারধর। কোথাকার স্টুডেন্ট আপনারা? নেট পরীক্ষা দিয়েছিলেন? নেট পরীক্ষা কি জানেন? কোথাকার স্টুডেন্ট আপনারা? কোথাকার স্টুডেন্ট? দেখলেন খাঁচায় ভরে দিয়েছিল। এই যে প্রোটেস্টে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুন্ডা দমন আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এই খাঁচা গাড়িতে ভরে গতকাল ধর্মতলায় নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। আর সেখানে আমাদের এই কুসুম দাদা ভাইয়ের চ্যানেল থেকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে, আপনি কি কখনো নিট পরীক্ষা দিয়েছিলেন, আপনি কি আদৌ ছাত্র? আর এইটা কেন করা হচ্ছে আপনারা জানেন? শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত না থাকার জন্য। কিন্তু এরা যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকতো, তাই তো আমি বলছি আগামী দিনে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে যে কোনো আন্দোলনে যা খুশি করতে পারবো, সেখানে আমি ছাত্রও সাজতে পারবো, আবার সেখানে পুলিশের গাড়িতেও আগুন ধরাতে পারবো। কিন্তু পশ্চিমবঙ্গের কুসুম চ্যানেল না আমাকে একটা প্রশ্ন করতে পারবে, না পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন হয়তো আমার দিকে ফিরেও তাকাবে না। কেন আমি বলছি আপনাদেরকে 2 বছর আগে নিয়ে যাচ্ছি। 2024 সালে ভারতীয় জনতা পার্টির একটি নবান্ন অভিযান হয়েছিল ছাত্রদের ডাকে। আর সেই ছাত্রদের ডাকে কি ধরনের ছাত্র এসেছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে ব্যক্তিদেরকে আজকে এই কুসুম দাদা ভাইয়ের চ্যানেল প্রশ্ন করছে আপনারা ছাত্র কিনা, সেই চ্যানেলকেই কিন্তু 2024 সালে রাজপথে কখনো দেখা যায়নি যখন পুলিশের গাড়িতে আগুন জ্বলছিল আপনারা ছাত্র কিনা প্রশ্ন করতে। দেখুন শান্তিপ্রিয় মিছিলকারীরা পুলিশের অত্যাচার করছে। দেখলেন কি অরাজকতা ছিল। এই দিনটা মনে হয় শুক্রবারও ছিল না, যাই শুক্রবারীরা করেছে এটাও বলা যাবে না। এই দিনটা অন্য কোনো দিন ছিল, আর এখানে শুক্রবারই তো থাকার কথাই নয়। তার কারণ এটা তো ভারতীয় জনতা পার্টির ডাকে ছাত্র আন্দোলন আমরা লক্ষ্য করেছিলাম 2024 সালে। এই যে ঘটনায় পুলিশের গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আজকে বর্তমান প্রশাসন অ্যাকশন নিচ্ছে না কেন এদের বিরুদ্ধে? অনেকে বলবেন এটা তো পূর্বতন সরকারের সময়কার ঘটনা, তাহলে আজকের বর্তমান সরকার কেন অ্যাকশন নেবে? তাহলে তাদেরকে এটাই বলতে হয় যে পূর্বতন সরকারের আমলে যখন কোনো পুলিশ আধিকারিক কোনো জায়গায় ঘটনা ঘটিয়েছিল, তাদেরকে এই কিছুদিন আগে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাসপেন্ড করলেন, একাধিক ব্যক্তিকে 2021 সালের করে যাওয়া দুর্নীতির জন্য গ্রেপ্তার করলেন, তাহলে এদেরকেও নিশ্চয়ই পুলিশের গাড়িতে আগুন লাগানোর জন্য খুঁজে বের করা যেতেই পারতো এবং এদের এগেনস্টেও অ্যাকশন নেওয়া যেতে পারতো। কিন্তু ওই যে বললাম রক্ষা কবচ রয়েছে, যে রক্ষা কবচটা আমি কিন্তু চাই এবং আমিও ভাবছি আগামী দিনে এই দলের কাছে আবেদন নেব। তারা আমাকে নেবে কি নেবে না আমি জানি না, কিন্তু আমি আবেদন করে এই রক্ষা কবচটা নিয়ে রাখি। কি জানি কোন দিন কোনো হিন্দুত্বের অপমান হয়ে গেলে রক্ষা কবচ থাকলে কোনো রকম অসুবিধা হবে না। কোথাও কোনো আন্দোলনে পার্টিসিপেট করে নিলে রক্ষা কবচ থাকলে অসুবিধা হবে না। আজাদি স্লোগান ভুল করে বেরিয়ে গেলে রক্ষা কবচ থাকলে অসুবিধা হবে না। ভগবত গীতার অপমান হয়ে গেলে রক্ষা কবচ থাকলে অসুবিধা হবে না। রাম মন্দিরে চুরির ঘটনা যদি কখনো হয়ে যায় রক্ষা কবচ থাকলে অসুবিধা হবে না। এছাড়াও যদি কখনো প্রশ্নপত্রের মতো বড় কেলেঙ্কারি হয়েও যায় আমার হাত থেকে, তাহলে আমি বীরের সম্মানও পেতে পারি, যেভাবে কাল সংসদে বিজেপির সাংসদ ধর্মেন্দ্র প্রধান পেলেন। দেখুন
একুশ জন ছাত্রছাত্রীর জীবন চলে গিয়েছে। গত 10 বছর ধরে প্রায় 70-80টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একাধিক বাচ্চার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। দেশের ছাত্র আন্দোলনের সামনে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে। তারপরেও সংসদে গিয়ে বীরের সম্মান এবং জয়ধ্বনি পাওয়া যাচ্ছে। এই মহিমা একমাত্র রক্ষা কবচ থাকলেই পাওয়া যায়। আর এই রক্ষা কবচের জন্যই তো বলছি আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির শরণাপন্নে যাওয়ার কথা কল্পনা করছি। আপনারা কমেন্টস করুন যে আমি আগামী দিনে এই রক্ষা কবচ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে যাব কি যাব না। আপনাদের কি মত? আপনাদের সমস্ত কমেন্টস দেখার পরে তবেই আমি সিদ্ধান্ত নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।